যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তি রোধে ব্রিটিশদের অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের বেলায় খাটে না, সুরক্ষায় আইনের দাবি। রোজিনা ইস্যুতে রোববার ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠক। করোনা টিকার প্রথম থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা। মন্ত্রণালয়ের অদক্ষতায় চীন থেকে টিকা পেতে দেরি। কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সৌদিগামীদের, মিলছে না টিকিট কিংবা হোটেল বুকিং। ট্যুরিস্ট ভিসায় আমিরাতে গিয়ে প্রতারিত বহু বাংলাদেশি। বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। আম্পানের থেকে ভয়াবহ হওয়ার শঙ্কা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তি রোধে করা অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাছাড়া এই আইনটি সংবিধান এবং দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাংবাদিকরা এই মন্তব্য করেছেন। তারা বলছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি ভুলে ভরা। ১০০ বছরের পুরনো অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দেশের ইতিহাসে এই প্রথম কেউ বিচারের মুখোমুখি। সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেফতারের পর কি আছে এই আইনে, কেনই বা পুরনো আইনটি এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আইনটি বিশ্লেষণ করে বিশিষ্টজনরা বলছেন, যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো এই আইন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনস্বার্থে যদি আপনি কোনো তথ্য প্রকাশ করেন, আপনি সরকারি কর্মকর্তা বা যেই হন, আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে 2011 সনের। আরেকটু হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 501, 502 ধারা, যে কোনো সাংবাদিক যদি অপরাধ করেনও তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হবে না, তার বিরুদ্ধে সমন জারি হবে। এতগুলি সুবিধাজনক আইন সাংবাদিকদের জন্য থাকার পরেও 100 বছরের পুরনো আইন যারা ব্যবহার করে, তারা যেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন, আইনটি সংবিধান সহ অন্তত দুটি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে এজাহার আমি দেখেছি পত্রপত্রিকায়, সে এজাহার আইনের দৃষ্টিতে মোটেও টিকে না। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। সেটি হলো, এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে ইন রাইটিং। তাকে কিন্তু এজাহারে লিখতে হবে যে আমি সরকারের ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই এজাহার করিলাম। এজাহারের কথাও কিন্তু এই কথাটি নাই। তবে ভারত ও পাকিস্তানে এই আইনে যাদের সাজা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা। ভারতের মন্ত্রিসভার গোপন নথি ফাঁসের অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেও আদালতে তা টিকেনি। দিল্লি হাইকোর্ট বলেছেন, নথি ফাঁস হলে সেটাকে গোপন আখ্যা দিয়ে সাংবাদিককে দোষী করা যায় না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইস্যুতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইনি প্রক্রিয়ায় তার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো পেশার মানুষ তাদের কাজ নিয়মানুযায়ী না পরিচালনা না করলে এর দায়ভার ব্যক্তিকেই বহন করতে হবে। যে সরকারি কর্মকর্তা তার কাজ গুরুত্বপূর্ণ, যে সাংবাদিকরা করে তার কাজ গুরুত্বপূর্ণ, যে রাজনীতি করে তার কাজ গুরুত্বপূর্ণ। নিয়মের মধ্যেই আমাদের প্রত্যেকেই কাজ করে যেতে হবে। আমরা নিয়মের বাইরে যদি কাজ করি, কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে যথাযথভাবে সমাধান করতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। এদিকে সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। সংকট সমাধানে রোববার ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সাংবাদিক নেতারা। আমরা তার প্রতিবাদ করি জোরালো ভাষায়। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা ও মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সংবাদকর্মীরা। আমাদের সংহতি। রোজিনা ইসলামকে আটকে নির্যাতন আর কারাবন্দির 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো নমনীয়তার আভাস পায়নি সাংবাদিক সংগঠনগুলো। এ অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন তারা। সংকট সমাধানে সরকারের সাথে আলোচনার কথা জানান নেতারা। এই সমন্বিত পথ চলার যে আমাদের প্রতিশ্রুতি, তাতে ঐক্যবদ্ধ অবস্থানে থাকবেন, দৃঢ়তার সাথে থাকবেন। কিছু মামলা আজকে যেভাবে রোজিনাকে ইস্যু নিয়ে সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে,
সেই অবস্থান থেকে আমরা সবাই সরে আসতে চাই। যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের ডেলিগেশন যাবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নারী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেখানে সংহতি জানান অন্যান্য সহকর্মীরাও। তার ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার হোক। সংবিধানে যেই চেতনাটা আছে সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য যেন আইনগুলো প্রত্যাহার করা হয়। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত বানানো, ভবিষ্যতে যাতে ধরনের কাজ না হয় সেজন্য সকল কানুন বাতিল চাই। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা সাব এডিটর্স কাউন্সিল। কর্মসূচি থেকে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামকে এইভাবে কারাগারে নিক্ষেপের মধ্য দিয়ে এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবিতে একই স্থানে মানববন্ধন করেছে গণফোরামের নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘটে যাওয়া ঘটনাকে একটি মহল রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী কথা বলেন। এ ঘটনায় দেশের বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালায় তারাও সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনাটিকে পুঁজি করে দেখা যাচ্ছে একটি চিহ্নিত মহল ফায়দা লুটার চেষ্টা করছে। এটিকে রাজনীতিকরণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে দেশবিরোধী শক্তি তারা অতি তৎপর হয়ে উঠেছেন এই ঘটনাটিকে নিয়ে। ফিলিস্তিনে শত শত মানুষকে হত্যা করা হলো, সেটি নিয়ে বিবৃতি নাই। সমস্ত বিষয় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরের দিনে বিবৃতি দিয়ে দিল। দেশবিরোধী যে সমস্ত ব্যক্তিবর্গ সমগ্র পৃথিবী থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় কুৎসা রটনা করে তারাও সক্রিয় হয়ে গেছে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এ সময় সরকার প্রধান আরও বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে গেছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমরা 96 সালে যখন সরকারে আসি 98 সালেই বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে তুলি। যখন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি, সাথে খাদ্যের সাথে পুষ্টিটা যাতে যোগ হয় তার ব্যবস্থা আমরা নিই। খাদ্য তালিকায় আমাদের সবথেকে নিরাপদ পুষ্টি মাছই দেয়। আমরা খাদ্য নিরাপত্তার পর এখন পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা নেওয়াতে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ পুষ্টিহীনতায় ভুগছে না। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো। এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। টিকা প্রসঙ্গ, করোনার টিকা প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 14 লাখ মানুষ পড়েছেন অনিশ্চয়তায়। অপেক্ষায় থাকাদের জন্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে 16 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। রাশেদ লিমনের রিপোর্ট। কদিন আগেও দীর্ঘ লাইন আর টিকার ব্যস্ততা এখন যেন মিলিয়ে গেছে সব। ফুরিয়ে এসেছে মজুদ, অথচ এখনো প্রায় 15 লাখ মানুষ নেয়নি দ্বিতীয় ডোজ। ক্রমেই বাড়ছে শঙ্কা। আমি মনে করেছিলাম যে হয়তো টিকাটা দ্বিতীয় ডোজ নিতে পারি কিনা সন্দেহ ছিল। সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যেতে পারে, এরকম মজুদ আমাদের কাছে আছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ সম্পন্ন হলে যেমন অনেকটাই নিরাপদে থাকা যায়, তেমনি প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের ব্যবধান 12 কিংবা 16 সপ্তাহের বেশি হলে হতে পারে হিতে বিপরীত। একজন ব্যক্তি একাধিক ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছে, তার মধ্যে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে ভ্যাকসিন রোধী। সেই ক্ষেত্রে সেই ভ্যাকসিন রোধী ভ্যারিয়েন্টটাই বংশ বিস্তারের সুযোগ পায়। 2 ডোজের মধ্যে গ্যাপটা স্বল্পতম গ্যাপ, মানে অনুমোদিত গ্যাপের মধ্যে স্বল্পতম গ্যাপটাকে বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। অন্যদিকে এখনও ভ্যাকসিন রপ্তানির অনুমতি পায়নি সেরাম। প্রতিষ্ঠানটি বলছে বছরের শেষে হয়তো ছাড়পত্র মিলবে। তাই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 15 লাখ মানুষের পরবর্তী ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। যারা নিবন্ধন করেছে
তাদের মধ্যে তো একটা প্রত্যাশা জন্মাইছে যে তারা টিকাটা পাবে। চিন্তা ভাবনা করেছি যে একাধিক টিকা আমরা অপশন দিতে পারি, তারপরে সরকার সেটা বেজার বিবেচনা করে নেবে যে কোন টিকাটা নেওয়া হবে। তবে 16 কোটি মানুষের এই দেশে 1 কোটি ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবিলা হবে সাগরে পানি সেচের মতন। দরকার দক্ষতার সাথে বিকল্প উৎস হতে টিকা সংগ্রহ। অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে পৌঁছাতে হবে। এখানে আমাদের কোভিড হওয়ার ঝুঁকি ভার্সাস যে তথ্য ভ্যাকসিন সম্পর্কে জানা যায় তার নিরাপত্তা এবং কার্যকারিতা, এই দুটোকে তুলনা করা। এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে আরও 16 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। It's a crisis situation because those who take the first dose, they need to take the second dose, otherwise that would not be very effective. And therefore, we desperately, I'm not asking too much, I'm asking only 1.6 million, AstraZeneca vaccine that they have. এরই মধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কত ডোজ কবে মিলবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু ভাষা জটিলতায় পিছিয়ে গেছে চীন থেকে টিকা আমদানি। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়, আর তাতেই পিছিয়েছে পুরো কার্যক্রম। একে মন্ত্রণালয়ের অদক্ষতা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক মন্ত্রীর। সাথিলা শারমিনের রিপোর্ট। চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথম দাবি করেন, করোনা টিকা দৌড়ে সিদ্ধান্তহীনতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কণ্ঠে উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও কারিগরি অদক্ষতার বর্ণনা। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করা, পরে সেই অর্থ উদ্ধারের জন্য চীনা ভাষা জানা অধ্যাপক নিয়োগের কারণে দেরি হওয়ায় হতাশা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। রাশিয়ার সঙ্গেও চুক্তির ক্ষেত্রে একবার এক এক রকম চাহিদাপত্র দেওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এ ধরনের দীর্ঘসূত্রিতা বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে। কাজ হয়েছে, এটা আমরা করি না, আমরা শুধু কানেকশনটা করে দিই। এইগুলো হেলথ মিনিস্ট্রি কবে কত আনবেন টানবেন তারা ঠিক করেন, সেইখানে একটু ডিলে হচ্ছে। রাশিয়ার সাথেও আমাদের এই এখনো ডকুমেন্ট সবগুলো কিছু হয়েছে কিছু হয় নাই, তো রাশিয়ানরা এগুলো পছন্দ হবে না। আপনি বললেন যে আমি অত আনবো, পরে বললেন না তো আরো কমায় আনবো। সো এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ততায় আছি। এ ধরনের কারিগরি অদক্ষতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিশেষায়িত জ্ঞানের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। নিয়োগ প্রক্রিয়াকেও ঢেলে সাজানোর পরামর্শ তাদের। যারা আছে তাদেরকে এই ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, প্রকিউরমেন্ট, এই যে বিষয়গুলো আছে তাদেরকে আরো বেশি ট্রেনিং দেওয়া দরকার, এবং ট্রেনিং দিয়ে তাদের ক্যাপাসিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো যে এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হয়তো আরেকটু সামনের দিকে এগোতে পারবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসা সেবার প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের। বাংলাদেশের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে কোনটি প্রযোজ্য, ইউনিভার্সাল হেলথ চালু করতে গেলে সারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, গরিবের স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য, এবং যারা অর্থ সম্পদশালী তারা কিছু এই স্বাস্থ্য সিস্টেমে কি করে কন্ট্রিবিউট করতে পারে, এগুলোকে মাথায় রেখে রিঅর্গানাইজ করতে বল। দুর্নীতি নিয়ন্ত্রণ করে সরকারের এই মন্ত্রণালয়কে আরো কার্যকর করতে আধুনিকীকরণের বিকল্প নেই বলেও মত তাদের। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হোটেল বুকিংয়ের জটিলতায় প্রতিদিনই অনেক সৌদি আরবগামী কর্মীর যাত্রা বাতিল হচ্ছে। অনেকে ধার করে দ্বিতীয় দফায় টিকিট কাটলেও যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। প্রবাসীদের অভিযোগ, এই বিষয়ে সৌদি এয়ারলাইন্স থেকে সুস্পষ্ট কোনো তথ্য না দেয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। যথাসময়ে হোটেল বুকিং হয়নি, তাই ফ্লাইট মিস হয়েছে অনেকেরই। কখনো বিমানবন্দর, কখনো কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছুটে বেড়াচ্ছেন প্রবাসীরা। কার আগে কে হোটেল বুকিং কিংবা টিকিট রিশিডিউল করবেন তা নিয়ে চলছে হুড়োহুড়ি। জড়াচ্ছেন বাগবিতণ্ডায়, চুরি যাচ্ছে টাকা। টানা করে এখানে অনেক টাকা পয়সা খরচ করে আসছে, এখন যদি ক্যান্সেল হয়ে যায় তো আর করার কিছু থাকবে না। আমার টাকাগুলো নিয়ে গেছে, পকেটে 80,000 ছিল,
পরে এখানে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন জানাইছি, আমরা কি বলবো। এদিকে পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করা যাত্রীদের দুর্ভোগ যেন সীমাহীন। অনেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং কারো পক্ষে তার কফিল হোটেল বুকিং দিলেও সেটি সৌদি সরকারের নির্ধারিত তালিকায় না থাকায় যাত্রা বাতিল হচ্ছে। তথ্য ঘাটতিতে বিড়ম্বনার মাত্রা বেড়েই চলেছে। আমাদের অনেক যে ভোগান্তি হয়েছে এটা মানে বলার কোনো ভাষা নেই, যে কতটুকু হয়রানি হয়েছে, কতটুকু কষ্ট করছি। সকালে এসে সিরিয়ালের দ্বারাই রাত 10-11টার মধ্যে থাকি, মানুষ খাওয়া নাই, লওয়া নাই, কোনো কিচ্ছু নাই। পয়সা রয়েছে সকাল 6টায়, এখন হোটেল বুকিং নেওয়ার কোনো খবর নাই। এখন কখন হোটেল বুকিং নিব, কখন আমরা যাব না। এসে কাজে এটা হবে না, এটা অ্যাকসেপ্ট করবে না। কি করতে হবে, কাজে ইয়াতে করতে হবে, আর হলিডে সৌদিয়া হলিডেতে করতে হবে। আমার তো শেষ ফ্লাইট মিস হয়ে গেছে। যাত্রীরা বলছেন সিন্ডিকেটের দৌড়াতে নির্ধারিত হোটেল বুকিংয়ে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে তাদের। অ্যাপের মাধ্যমে হোটেল বুকিংয়েও তৈরি হয়েছে জটিলতা। সিন্ডিকেট করে টাকাটা কামাই নিচ্ছে অ্যাকচুয়ালি। এদের লজিক দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে, কিন্তু এগুলো আসলে কার্যকর না। তারপরে আপনি 1300-1400 সারার যখন হোটেল বুকিং দিতে যাবেন, এদের সার্ভার ডাউন হয়ে যায়, বলতেছে সোল্ড আউট। তার মানে অ্যাপসটা হচ্ছে টোটালি একটা সাজানো নাটক। তাদের লাইন দিচ্ছে, কারণ আমরা বলতেছি কি লাইন টানা না, কারণটা কি? যারা টাকা দিচ্ছে তাদেরটা হচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদেরটা হচ্ছে না। সৌদি আরবে প্রায় 25 থেকে 30 লাখ প্রবাসী কর্মরত রয়েছে, যাদের অধিকাংশই শ্রমজীবী। হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত 55 থেকে 70 হাজার টাকা সংস্থান করাও দুরূহ হয়ে পড়েছে তাদের জন্য। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রায়ই প্রতারণার শিকার হচ্ছেন। সময় সংবাদের কাছে এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। উন্নত জীবন গড়ার স্বপ্নে অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছেন বেশিরভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী। আমার পাসপোর্টটাতে বিজনেস পাসপোর্ট করে দিবে বলে সে আমার থেকে এবং আমার এলাকার যে 4টা ছেলে আছে তাদের থেকে টোটালি 6 থেকে 7 লাখ টাকা নিয়েছে, যেটা ব্যাংকের মাধ্যমে। কাজ দেয় নাই, ও আমাদেরকে 2 মাসের মতন নির্বাচন রেখেছে, খাওয়া দাওয়া দেয় নাই ঠিক মতন, কাজ কামও দেয় নাই। কাজ দেবে বলে কাজ দেয় না, ব্যাগ ট্যাগ রেখে দিছে, আমাদের রুম থেকে বাইর করে দিছে, আমরা রাস্তায় ঘুরছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সির প্রতিষ্ঠান এবং দালাল চক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। শুধু কারো কথা শুনে সে চলে আসতেছে ভিজিট ভিসায়, এসে এখানে সেখানে ঘুরতেছেন চাকরির জন্য। দেখা গেছে তাদের অনেক বৈরিতার পরিবেশে পড়তে হচ্ছে, তারা ভাষা জানে না, কাজ জানে না। ভ্রমণ ভিসায় অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরতে রাজি হন না। আর এই সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালাল চক্র। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার বিরুদ্ধে ফ্রান্সেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিশ্বের নানা দেশে এখনও ইসরায়েল ফিলিস্তিনি যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। নানা ধর্ম, বর্ণ ও বৈষম্যের মানুষ ঐতিহাসিক রিপাবলিক চত্বরে দাঁড়িয়ে ইসরায়েল বয়কট সহ নানা স্লোগান দেন। এ সময় তারা ইসরায়েল গেল কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তার বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসাবে ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ প্রদর্শন হয়েছে। এতে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার, ধর্ম আর বর্ণের মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তা
অন্যায় আর অবিচার। এজন্য বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ফিলিস্তিনের পাশে থাকার জন্য তারা আহ্বান জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ইসরায়েলের আগ্রাসন থেকে নারী, বয়স্ক এমনকি শিশুরাও রক্ষা পায়নি, যা ছিল ন্যাক্কারজনক। আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই, এজন্যই আজ এখানে জড়ো হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না। যে কোনো মূল্যে শান্তি স্থাপন করতেই হবে। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষজন বলছেন, ফিলিস্তিনিদের যে অধিকার তা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিকামী ফিলিস্তিনিদের আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাও বন্ধের আহ্বান জানান তারা। প্রতিবাদে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসরায়েলের যে আগ্রাসন তা থেকে বয়স্ক থেকে শুরু করে শিশুরাও রক্ষা পাচ্ছে না ইসরায়েলের এই আগ্রাসন থেকে। ইসরায়েল বয়কট আর ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড নিয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাদের একটাই দাবি, ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছিল তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। কুয়েতে যাওয়া নতুন শ্রমিকরা এখন থেকে 1 বছরের মধ্যেই তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালিকানা পরিবর্তন করতে তাদের 3 বছর অপেক্ষা করতে হতো। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্রমিকরা 3 বছরের পরিবর্তে 1 বছরের মধ্যেই আকামা অন্য কোম্পানিতে পরিবর্তন করতে পারবেন। এতে করে প্রবাসী শ্রমিকরা নিজের যোগ্যতা, কর্মদক্ষতা এবং মেধা দিয়ে কর্মসংস্থান করতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েত সরকার ওদেরকে 1 বছরে নিয়েছে। তার মানে হলো এই, আমরা যারা কুয়েতে আসি, বসবাস করি, তারা প্রতি 1 বছর পরে আকামাটা ট্রান্সফার করতে পারবে। কুয়েত সরকারের যে নতুন আইন করছে, 1 বছরের পরে খাওয়া দাওয়ার যে সুযোগ দিয়েছে, ওটার জন্য আমরা কুয়েত প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। এবং এই করোনা মহামারীর পরিস্থিতিতে কুয়েতের সবাই কুয়েতের আইন মেনে চলবে। কুয়েতে বৈশ্বিক মহামারীর ফলে প্রায় 3.5 লাখ অভিবাসী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। এর মধ্যে 10 থেকে 12 হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশে আটকা পড়েছেন। করোনার কারণে কুয়েতের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় শ্রমিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। কুয়েতে এ পর্যন্ত 2,94,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1700-এর বেশি মানুষ। সময় সংবাদ, কুয়েত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। 26 মে অতিক্রম করতে পারে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বেরিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কাল থেকেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, রোববার বিভিন্ন জেলায় পৌঁছে যাবে শুকনো খাবার। দেশ যখন তীব্র দাবদাহে পড়ছে, তখন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের পশ্চিমবঙ্গে আঘাত আনার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বুধবার অতিক্রমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে উত্তর আন্দামান সাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 এবং 25 মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে। আগামীকালকে সেটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যেতে পারে। 24 তারিখে কাছাকাছি সময় সেটা হয়তো বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো 24-25 হতে পারে সাগরেই থাকবে। আর 26 তারিখে যে কোনো একটা সময় হয়তো বা ধরেন উড়িষ্যা উপকূল মেইন এবং এর তৎসংলগ্ন যে এলাকাগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল, এর মাঝখান দিয়েও অতিক্রম করার সম্ভাবনা খুব বেশি। কবে কখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সে বিষয়ে সময়ের সাথে সাথে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় জানানো হয়, উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্কাউটের প্রায় 6 লক্ষ ভলান্টিয়ার আছে উপকূলীয় অঞ্চলে। সেই স্কাউটের ভলান্টিয়ার কাজ করবে, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার কাজ করবে, মাঠ প্রশাসনের লোকজন কাজ করবে। আমাদের কাছে শুকনা খাবার প্রচুর মজুদ আছে। আমরা হয়তো আগামীকাল বিভিন্ন জেলায় শুকনা খাবারও আমরা পাঠিয়ে দিব। এরই মধ্যে 1 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আশঙ্কা আছে ঘূর্ণিঝড় ইয়াস ভূমিতে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে 120 থেকে 190 কিলোমিটার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারে আবারও ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে 2000 টাকা। এই নিয়ে চলতি মাসে স্বর্ণের 2 দফা দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।
রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্যে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণে 2041 টাকা বেড়ে বিক্রি হবে 73,483 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের নতুন দাম পড়বে 70,334 টাকা ও 18 ক্যারেটের দাম পড়বে 61,586 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি 51,263 টাকা। এর আগে 10 মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। আবারও প্রবাসের খবর। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোকে বিনামূল্যে অন্তত 3 কোটি করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে আগামী 31 মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার টিকা দিতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টিকা নিতে আগের তুলনায় আগ্রহ বেড়েছে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। বিশ্বে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন দেশকে কমপক্ষে 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় তিনি বলেন, বিশ্বে অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে কারো করোনার ভ্যাকসিন সংরক্ষণ করার অধিকার নেই। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 31 মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার ভ্যাকসিন নিতে পারবেন ফ্রান্সে, যেটি আগে একটি নির্দিষ্ট বয়সসীমায় বাধা ছিল। টিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে আগের তুলনায় মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ অনেক বেড়েছে। আর সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে মানুষের মধ্যে ভয় আর কিছুটা শঙ্কা থাকলেও এখন নির্দ্বিধায় তারা টিকা গ্রহণ করছেন। আগে মানুষের মনের মধ্যে যে ভয় আর শঙ্কা ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। প্রতিদিন আমাদের এই কেন্দ্রে টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ছে সাধারণ মানুষের। প্যারিসে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশীও আমাদের এই কেন্দ্রে টিকা নিতে আসছেন প্রতিদিন। এখন প্রায় 900 মানুষ এই কেন্দ্র থেকে টিকা নেন। টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। ভয় পাওয়ার কিছুই নেই, সবাই ভ্যাকসিন নেই, সুস্থ থাকি, নিরাপদ থাকি। অনেক ভয় ছিল যে কি হয় আসলে ডাক্তারদের এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর বুঝতেই পারিনি ভ্যাকসিন নিলাম কিভাবে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। ফ্রান্সে প্রথম ডোজে টিকা নিয়েছেন 2,72 লাখেরও বেশি মানুষ, আর দ্বিতীয় ডোজে টিকা নিয়েছেন 94 লাখেরও বেশি মানুষ। ভয় আর সংখ্যা দূর হওয়ায় এখন প্রতিদিনই কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে করোনার টিকা নেওয়ার জন্য দাঁড়াচ্ছেন সাধারণ মানুষজন। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে সুইডেন। দেশটিতে এ পর্যন্ত 10 লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এছাড়া প্রথম ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা 30 লাখেরও বেশি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 1 কোটি জনসংখ্যার দেশ সুইডেন 21টি অঞ্চলে ভাগ করে বয়স এবং ঝুঁকি বিবেচনা করে টিকা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রক্রিয়া সুফল পাওয়ার পাশাপাশি নির্বিঘ্নে টিকাদান কর্মসূচি চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। দেশটিতে 30 লাখেরও বেশি মানুষ করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 40 ভাগেরও বেশি। এছাড়া ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষ এরই মধ্যে নিয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। বর্তমানে সুইডেন তার পরিকল্পনা মাফিক অনুযায়ী এগুচ্ছে। আশা করি গ্রীষ্মের মধ্যে আমরা সবাই করোনার টিকা পেয়ে যাব। কোনো রকম জটিলতা ছাড়া টিকা গ্রহণ করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আমি নিজে টিকা পেয়েছি, আশা করি সবাই সুইডেনে টিকা পাবে খুব শীঘ্রই এবং সারা দুনিয়ায় একদিন করোনা মুক্ত হবে। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ আগামী 1 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ সরকার। সুইডেনে দ্রুত চলছে টিকা কার্যক্রম, তবে এখনও বাড়ছে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ইতালির রাজধানী রোমে শুক্রবার সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতির দাবি সরকারের। এরই মধ্যে আগামী সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ, আর 14 জুন থেকে রাজধানী রোমের 3টি বড় অঞ্চলে উঠে যাবে কড়াকড়ি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। G20 আয়োজিত গ্লোবাল হেলথ সামিটে প্রধানমন্ত্রী মারিও দ্রাগির অংশগ্রহণের বিরোধিতা এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার ইতালির রাজধানী রোমে ব্যাপক বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এর মধ্যেই দীর্ঘ 15 মাস পর সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ। গেল বছর ফেব্রুয়ারি থেকে ইতালির বিভিন্ন শহর লকডাউনের কবলে ছিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 14 জুন থেকে রাজধানী রোম সহ লাৎসিও, লোম্বার্দিয়া এবং এমিলিয়া রোমানিয়া বিভাগ সাদা জোনে পরিণত হবে, অর্থাৎ সেখানে কড়াকড়ি থাকবে না। ইতালিতে করোনার পরিস্থিতি অনেকটাই উন্নত, আগের চেয়ে আক্রান্তের হার অনেক কমে গেছে। আশা করব যারা ভ্যাকসিন নেননি দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেরুন, আমরা অনেকটাই ভালোর দিকে যাচ্ছি। এদিকে শনি ও রোববার ওপেন ডেতে 35 বছরের নাগরিকরাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমি সকল বাংলাদেশিদের বলবো, আপনারা যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতাভুক্ত হন, ফলে স্বাস্থ্য ঝুঁকি কমবে, প্রস্তুতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ইতালিতে ইতিমধ্যে রেস্টুরেন্ট, সিনেমা হল, জিমনেশিয়াম সহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে কমার্শিয়াল সেন্টারগুলো খুলে দেওয়ার নির্দেশনা রয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জোহানেসবার্গ সিটির স্মল স্ট্রিটে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি নেতা নজরুল ইসলাম সবুজ। মানববন্ধনে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে রোজিনা ইসলামের দ্রুত মুক্তি দাবি করেন। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুখোমুখি হবে দুদল। পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও অভিজ্ঞতা এগিয়ে স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। এদিকে বাংলাদেশ দলের সব ক্রিকেটারের এক দফা করোনা পরীক্ষা করা হয়েছে, এতে সব ক্রিকেটারের করোনা নেগেটিভ এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে টাইগারদের ক্যাম্পে সবচেয়ে বেশি হয়েছে ফিল্ডিং অনুশীলন। ম্যাচের আগের দিনও সে দৃশ্যেরই পুনরাবৃত্তি। কারণটা সবারই জানা, গেল কয়েকটা সিরিজে বাজে ফলাফলের পেছনে বড় দায় যে এই ক্যাচ আর ফিল্ডিং মিসেরই। ব্যাটিং পজিশন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে চান কোচ, তাই তো দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে আবারও ফেরানো হচ্ছে 3 নম্বরে। প্রথম ওয়ানডের একাদশে সৌম্যর জায়গা পাবার সম্ভাবনা ক্ষীণ। ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, যদিও শরীফুলের অভিষেক হলে সাইফুদ্দিনের ঠাঁই পাওয়া কঠিনই হবে। 7 নম্বর জায়গাটার জন্য লড়বেন মোসাদ্দেক, আফিফ ও শেখ মেহের। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের, যদিও কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দল অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে যাচ্ছে। আরও সিরিজ চলাকালীন ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। এই গ্যালারিগুলো শূন্য পড়ে থাকবে ম্যাচ ডেতেও, তবে দর্শকরা না থাকলেও তাদের সমর্থন ঠিকই থাকবে টাইগারদের জন্য। ব্যাটে বলে যে বাজে সময়টা পার করছেন তামিম ইকবালরা, অনুকূল কন্ডিশনে অন্তত সেটা উতরে যাবেন, সেটাই থাকবে প্রত্যাশা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের বেলায় খাটে না, সুরক্ষায় আইনের দাবি। রোজিনা ইস্যুতে রোববার 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক। করোনা টিকার প্রথম থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা। মন্ত্রণালয়ের অদক্ষতায় চীন থেকে টিকা পেতে দেরি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।